নমস্কার, পজিটিভ বার্তার অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমরা প্রতিনিয়ত যোগাযোগ এই শব্দটার সঙ্গে অল্প বিস্তর পরিচিত, প্রত্যেককেই কিছু না কিছু কাজের মধ্য দিয়ে আমাদের যোগাযোগ উন্নত করতেই হয়। আজকের আমাদের এই পজিটিভ বার্তায় আমরা যোগাযোগের দক্ষতা কিভাবে বাড়াবেন সেই বিষয়গুলি নিয়েই কথা বলবো। কারণ আজ আমার সাথে স্টুডিওয় রয়েছেন জয়শ্রী পাত্র মহাশয়া, যিনি স্কিল ডিপার্টমেন্টের ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট এই বিষয়টি পড়িয়ে থাকেন। কেন এই বিষয় নিয়ে কথা বলছি তার কারণ আরো পরিষ্কারভাবে বলি, এই মুহূর্তে যারা পড়াশোনা করছেন তারা প্রত্যেকেই জানেন যে সঠিক সময় সঠিক জায়গায় সঠিক মানুষ নির্বাচন এটাই কিন্তু যোগাযোগের প্রাথমিক ধাপ বলতে পারেন। সেটি কিভাবে উন্নত করবেন, সেটা কিভাবে তৈরি করবেন, তার জন্য দরকার নির্দিষ্ট স্কিলের। সেই স্কিল বিষয় নিয়েই আজ আমরা কথা বলবো। জয়শ্রী ম্যাডামকে আমাদের স্টুডিওয় জানাই স্বাগত। নমস্কার ম্যাডাম। প্রথম যে প্রশ্নে আমি যাব, এই যোগাযোগ দক্ষতা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? প্রথমত যোগাযোগ দক্ষতা হচ্ছে যেটা কমিউনিকেশন স্কিল বলা হয়। তো সেটা হচ্ছে যে একে অপরের মানে নিজস্ব একটা ভাব বা তথ্য বা একটা যে ওপিনিয়ন্স সেটা মানে নিজেকে আত্মপ্রকাশ করা, সেটার একটা ভাব বোঝাচ্ছে। এবং এটার বিভিন্ন মাধ্যমে হতে পারে, যেরকম ওরাল মানে মৌখিকভাবে হতে পারে, অথবা রাইটেন যেটা লিখিত আকারে হতে পারে, অথবা আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বিভিন্ন আছে তো অঙ্গিভঙ্গির মাধ্যমে হতে পারে। এছাড়াও আরও মাধ্যম রয়েছে, যেরকম প্রযুক্তি, আমাদের বর্তমান প্রযুক্তির যুগে বিভিন্ন মাধ্যম রয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত। তো এখানে যেমন ইমেল ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আমরা কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করতে পারি, এবং এটাই মূলত যোগাযোগ দক্ষতা বলতে এটাই বোঝাচ্ছে। ম্যাডাম, এই মুহূর্তে তো মনে হয় হোয়াটসঅ্যাপ ছাড়া আমাদের জীবন পুরো অচল, মানে ইন্টারনেট বা না থাকলে মনে হবে, দেখবেন আপনার কম্পিউটার সিস্টেমটা কোনো কাজের নয়, আপনার ফোনও কোনো কাজের নয়। মানে একটা বাচ্চারও কিন্তু এই মুহূর্তে কোয়ার্টে কিপ্যাড ফোনটা আর পছন্দ নয়, তার হাতেও কিন্তু অ্যান্ড্রয়েড আছে। তো এই যে বিষয়গুলো, এইগুলোই মনে হয় যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত জায়গায় পৌঁছে দিচ্ছে। আমি পরবর্তী প্রশ্নে আসছি ম্যাডাম। একজন সফল ব্যক্তির জন্য যোগাযোগ দক্ষতা কতটা গুরুত্বপূর্ণ? একজন সফল ব্যক্তির জন্য অবশ্যই যোগাযোগ দক্ষতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ সেখানে তিনি একটা নিজেকে একটা আত্মপ্রকাশের একটা সুযোগ করেন। তিনি যে একটা পেশাগত দিক থেকে হোক, একটা সামাজিক দিক থেকে হোক, সমস্ত দিক থেকে ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু যোগাযোগ দক্ষতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেক্ষেত্রে ওনার তো সত্যি করে যোগাযোগ দক্ষতা অত্যন্ত থাকে বলেই তিনি একজন সাকসেসফুল পার্সনে পৌঁছাতে পারেন। তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সফল ব্যক্তি বা ব্যক্তির পক্ষে। এক মিনিট, ফোনগুলো সাইলেন্ট করবেন। আমি তৃতীয় প্রশ্নে আসছি ম্যাডাম। আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স, এটা একজন ভালো বক্তাকে তার বক্তব্য প্রকাশের জন্য আরো সুস্পষ্ট করে তোলে। এই আত্মবিশ্বাসের সাথে কথা বলা যায়, এটা আপনারা কিভাবে আপনাদের ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি করেন, বা বলতে পারেন যে যারা আমাদের শ্রোতা বন্ধুরা রয়েছে তাদের মধ্যেও দেখা যায় যে হ্যাঁ আমি খুব ভালো বক্তা, কিন্তু আমি সঠিক সময়ে নিজেকে এক্সপ্রেস করতে পারলাম না, ল্যাক অফ কনফিডেন্স হতে পারে, সেটা আরো অনেক পারিপার্শ্বিক কারণ হতে পারে। তো আত্মবিশ্বাসের সাথে কিভাবে কথা বলা যায়? আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা, এটা দেখুন একদিনে তো আসে না, এটা মূলত অভ্যাসের দ্বারা একটা গঠিত হয়। তো সেক্ষেত্রে আমাদের অনুশীলন করাটা তো নিয়মিত অনুশীলন করাটা তো প্রয়োজনই। এবং যে বিষয় নিয়ে আমি বলছি সেই বিষয়টার সম্বন্ধে এবং আমার কথার সাথে যেন একটা মিল থাকে, মানে একটা বিষয়ে যেন আমি কেন্দ্রীভূত থাকতে পারি, এবং সেই বিষয়টার সম্বন্ধে আমাকে একটা নির্দিষ্ট ধারণা নিয়ে সেই বিষয়টাকে আমাকে আমাকে সামনে প্রতিস্ফুট করতে হবে যেখানে আমি বলছি। তো সেটার জন্য অবশ্যই আমরা মানে আয়নার সামনে দাঁড়িয়ে অনেক সময় অনুশীলন করেও আমাদের সেলফ কনফিডেন্স বাড়ে, বা আমাদের যে শব্দের ভান্ডার সেটাকে আমরা যদি আস্তে 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 করে ডেভেলপ করতে পারি, বাড়াই, প্রচেষ্টা করি, তাহলে কিন্তু সেলফ কনফিডেন্স অটোমেটিক একটা ডেভেলপ করবে। অথবা যেখানে আমি কথা বলছি সেখানে হয়তো ধীর স্থিরভাবে একটা কথা বলা, এটাতে করেও কিন্তু আমাদের সেলফ কনফিডেন্স বাড়ে। তো এইগুলি মূলত কনফিডেন্স বাড়ানোর ক্ষেত্রে একটা মূল উপাদান স্বরূপ বলা যেতে পারে। এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির থাকে মানে সেই কথোপকথন শোনা, এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু জ্ঞানের ভান্ডারটাকে বাড়িয়ে আমরা কিন্তু
মানে বিশ্বাসের সাথে কথা বলার একটা প্রচেষ্টা করতেই পারি। আমরা শুনছি জয়শ্রী ম্যাডামের কথা, উনি খুব সুন্দরভাবে কিভাবে আত্মবিশ্বাস বাড়ানো যায় সেই বিষয়টি আমাদের সামনে তুলে ধরলেন। বারবারই উনি যেটা বলতে চাইছেন যে যখন আমরা কথা বলবো তখন যদি ভেবে চিন্তে রাখি, মানে শব্দ চয়ন সঠিক করে রাখি এবং বারবার প্র্যাকটিস, সেটা যদি মিরার প্র্যাকটিস হয় তাহলে খুব ভালো হয়। আমি পরবর্তী প্রশ্নে আসছি ম্যাডাম। ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য কি ধরনের যোগাযোগ কৌশল গ্রহণ করা উচিত? এটা কিন্তু কমিউনিকেশন একটা ভীষণ বড় সমস্যা, যে ভুল বুঝলো যেটা দিয়ে একটা অন্যরকম সে মেসেজটা রিসিভ করে আর একটা ভাবে রিপ্রেজেন্ট করে, সেইটা কিভাবে করা যায়, সেটা থেকে নিষ্কৃতি কি করে পাওয়া যায়? হ্যাঁ, ভুল বোঝাবুঝি এড়ানোর ক্ষেত্রে দেখুন, প্রথমত আমাকে যে বিষয়টা নিয়ে আমি বলবো, আমাকে তো বলতে হবে, তো যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা আগে আমাকে ভালোভাবে শুনতে হবে। আগে ভালো শ্রোতা হওয়া উচিত, তারপরে একজন বক্তায় পরিণত হয় সে। তো সেইগুলি থেকে ভালো করে শুনে আমার যদি সেই বিষয়ে কোনো ডাউট থাকে সেটা ক্লিয়ার করার জন্য আমি প্রশ্ন করছি, তো তাতে আমার সন্দেহটা দূরীকরণ হচ্ছে। তো এভাবে অনেক সময় হয় যে আমরা একটা কথার মানে ভুল একটা কোনো মিনিং বের করে ফেলি, মানে না শুনে, এটা না শোনার ফলে হয়ে থাকে। মানে যেটা উনি বোঝাতে চাইছেন সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে আমরা অন্য একটা মিনিং করি এবং তার প্রতিক্রিয়াটাও আমরা সেভাবে করে ফেলি। তো প্রথমে সেটাকে শুনে তারপরে অ্যাক্টিভ লিসেনিংটা এক্ষেত্রে প্রচন্ড দরকার, এবং তারপরে সেটাকে ভালো করে বুঝে তারপরে প্রতিক্রিয়া জানালে পরে আমার মনে হয় ভুল বোঝাবুঝিটা এড়ানো সম্ভবপর হবে। একদমই তাই ম্যাডাম। আমি পরবর্তী প্রশ্নে আসছি। একজন ভালো শ্রোতা হওয়ার জন্য কি কি করা উচিত, যেটা আপনি বললেন যে অ্যাক্টিভ লিসনিং, তো এই বিষয়টা যদি একটু বলেন। অ্যাক্টিভ লিসেনিং, হ্যাঁ, যেটা বললাম ম্যাডাম, যে ওই ভালো একজন বক্তা হতে গেলে অবশ্যই আগে একটা শ্রোতা হওয়া দরকার আছে, নাহলে কখনোই একজন শ্রোতা হতে পারবেন না। তো যেটা বলছি ওইটাই আমার বলার, ওইটাই উদ্দেশ্য, যে আগে ভালো করে শুনতে হবে, শোনার পরে তো আমি কিছু একটা অ্যাকশন নেব, নাহলে তো আমি দিতে পারবো না। এবং আমি সবসময় চাইবো যে যেটা আমি মানে বুঝলাম সেটা ঠিকঠাক বুঝলাম কিনা, এবং আমি যে মিনিংটা বার করলাম সেটা ঠিকঠাক হলো কিনা, এই যে এই জিনিসগুলি, তাহলে এটা ভালো করে না শুনলে তো কোনো কিছু আসবে না তার মধ্যে। তো সেই ডেভেলপমেন্টটা না হলে, শ্রোতার ডেভেলপমেন্টটা না হলে কখনোই বক্তা হওয়া যাবে না। তো অবশ্যই মনোযোগ সহকারে শোনা, সেটাকে বোঝা। আর একজন পাবলিক স্পিকার হতে গেলে কিভাবে প্রথমে আপনারা কিভাবে স্টুডেন্টকে রেডি করেন যাতে তার ভয়টা সম্পূর্ণ কেটে যায়? হ্যাঁ, ভয়টা কেটে যায়। এবারে এর জন্য প্রয়োজন রয়েছে ওই আমি আগেও বললাম যে অভ্যাস। এই অভ্যাসটা আগে করা দরকার। ছোট ছোট জিনিসগুলি, যেরকম ছোট দর্শকের সামনে কিছু একটা উপস্থাপনা করা, সেটা নিজের ফ্যামিলি হতে পারে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু একটা বক্তব্য সে পেশ করছে, বা ওই যে যেটা বললাম যে মিরার প্র্যাকটিস, যেটা আয়নার সামনে দাঁড়িয়ে কথোপকথন করা। তো এইভাবে আস্তে আস্তে ভয়টা, ভীতিটা কেটে যায়। এবং ওই শব্দের ভান্ডার তো অবশ্যই প্রয়োজন রয়েছে এর জন্য। তো এতে করে আমার মনে হয় যে ভীতিটা আস্তে আস্তে কেটে যাওয়া সম্ভব আছে। আমি পরবর্তী প্রশ্ন করছি ম্যাডাম। প্রযুক্তির যুগে কিভাবে ভার্চুয়াল যোগাযোগের দক্ষতা বাড়ানো যেতে পারে? প্রযুক্তির যুগে দেখুন, এখন তো অনেক মাধ্যম রয়েছে, যেরকম আমরা কমন দুটো মাধ্যম যদি বলি তাহলে গুগল মিট, জুম ইত্যাদির মাধ্যমে ভার্চুয়াল মিটিং আমরা করতে পারি দেশ থেকে দেশান্তরে। তো সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে ভার্চুয়াল মাধ্যমের, যে আমাকে যখন আমি ক্যামেরার সামনে অন করে বসছি ক্যামেরাটা, তখন সেক্ষেত্রে আমাকে কিভাবে তাদের, যাকে আমি প্রতিপক্ষে আমি বক্তব্যটা রাখছি, সেখানে কিভাবে তাদের বিশ্বাসযোগ্যতাটাকে বাড়ানো যায়। এবং তার জন্য আমাকে কি করতে হবে না, বডি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বলি, সেই বডি ল্যাঙ্গুয়েজ একটা মানে কনফিডেন্সের সাথে বসা বা একটা বক্তব্য রাখা, হ্যাঁ, সেটা যেন হয়, সেদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। নেটওয়ার্কের কিছু সমস্যা থাকলে পরেও আমরা অনেক সময় ফেস করি যে কথোপকথনের কিছু একটা ডিস্টারবেন্স হলে তখন আমাদের মানে মস্তিষ্ক অন্যদিকে চলে যায়। তো সেক্ষেত্রে আমাকে সেটাও একটু ঠিকঠাক রাখতে হবে। তো এভাবে ভার্চুয়াল কথোপকথনটা করা যেতে পারে, কমিউনিকেশনটা। পরবর্তী প্রশ্নে আসছি ম্যাডাম। নেতিবাচক প্রতিক্রিয়া কিভাবে দক্ষতার সাথে সামলানো যায় সেই বিষয়টা যদি বলেন, কারণ যারা পাবলিক স্পিকার বা আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় অনেকজনই ইনফ্লুয়েন্সার হিসেবে থাকে বা তারা অনেক রকম পোস্টও করে,
তো সেখানে দেখা যায় যে নেটিজেন যারা, তারা বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করে, যেটা একটা সোশ্যাল সমালোচনাই বলতে পারেন বা সামাজিক সমালোচনা। তো সেই জিনিসগুলো কিভাবে বুদ্ধিমত্তার সাথে সামলানো যায় সেইটা নিয়ে যদি কিছু বলেন। দেখুন, নেতিবাচক বার্তা হচ্ছে এমনই একটা জিনিস যেটা আপনার মনে এবং মস্তিষ্কে দুটোতেই একটা নেগেটিভ একটা প্রভাব বিস্তার করবেই। তো সেক্ষেত্রে তখন যদি আমরা রাগ বা কিছু একটা বিদ্বেষের মধ্যে দিয়ে যদি আমরা প্রতিক্রিয়াটা করি, তাহলে উত্তেজিত হওয়ার ফলে আমাদের যে প্রতিক্রিয়াটা হবে সেটা অত্যন্ত খারাপই হবে, সেটা তো একটা ভালো ফলজনক হবে না। তো সেক্ষেত্রে আমরা তখন যদি কিছুটা সময় নিয়ে সেটা যদি ভেবে চিন্তে যদি আমরা সেটার কিছু উত্তর বা প্রতিক্রিয়া দিতে পারি, তো সেক্ষেত্রে মনে হয়, এবং যদি প্রয়োজনই হয় তাহলে কিছু একটা গঠনমূলক আমরা উত্তর দিতে পারি যদি প্রয়োজন হয়। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে বিবেচনা করে তারপরে উত্তর দেওয়াটা আমাদের দরকার। এবং নেতিবাচক একটা এমনই জিনিস যেখান থেকে কিন্তু আমরা সমালোচনা থেকে যদি আমরা সেটাকে শেখার সুযোগ হিসেবে ধরে নিই, মানে সমালোচনা থেকে আমরা শিখছি কিছু একটা, নেগেটিভিটি থেকেও অনেক কিছু শেখা যায়। তো সেইটার মাথায় রেখে যে নেগেটিভনেস থেকে আমরা কিভাবে পজিটিভে যাব, তো সেখান থেকে কিন্তু আমরা নিজেকে আরো উন্নত করতে পারি, আমাদের যে যোগাযোগ দক্ষতা সেটা কিন্তু আরো ডেভেলপমেন্ট হতে পারে। তো এইভাবে আমরা নেতিবাচকের মধ্যে দিয়ে কিন্তু ইতিবাচকের দিকে আসতে পারি, সম্ভব। একদমই ম্যাডাম, যে আমাদের প্রত্যেকেরই এটাই করণীয় যে সমাজে যে সমস্ত নেগেটিভ ধারণাগুলো আছে সেটাকে আমাদেরকে চেষ্টা করতে হবে যে পজিটিভিটিতে কনভার্ট করার। ইভেন এটা আমাদের প্রত্যেকেরই ফলো করা উচিত। আমি পরবর্তী প্রশ্নে আসছি, পেশাগত জীবনে কার্যকর যোগাযোগ কিভাবে নিশ্চিতভাবে করা যায়? পেশাগত জীবনে তো অবশ্যই একটা কমিউনিকেশন স্কিল থাকা অবশ্যই দরকার। কারণ যেখানে একটা কোনো সংস্থা হোক বা একটা কোনো কোম্পানি হোক, যেখানেই হোক, কর্মচারী বা সহকর্মী যারা রয়েছেন বা যিনি নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট করে থাকা বা একটা সহযোগী একটা মনোভাব নিয়ে থাকা, সেটা কিন্তু অত্যন্ত একটা উপযোগী। কারণ একটা বড় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু এই কমিউনিকেশনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু একটা অনেক বড় একটা প্রভাব বিস্তার করে। কারণ সমন্বয়, কোঅর্ডিনেশন সেটা যদি সবারই মধ্যে না থাকে, তাহলে কিন্তু কখনোই একটা মানে সংস্থার বা একটা কোনো কোম্পানির কিন্তু কোনোভাবেই ডেভেলপমেন্ট হবে না। তো সেক্ষেত্রে কমিউনিকেশন স্কিলটা থাকা অত্যন্ত জরুরি পেশাগত দিক থেকে। এবং সবারই মধ্যে একটি সহযোগী মনোভাব যেটা বললাম, তো এইভাবে কিন্তু সাহায্য করে কমিউনিকেশনটা পেশাগত দিক থেকে, মনে হয়। পরবর্তী প্রশ্নে আসছি, এবং এটি আমার শেষ প্রশ্ন আপনার কাছে। যোগাযোগ দক্ষতা উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী কি কৌশল গ্রহণ করা যেতে পারে? দীর্ঘমেয়াদী কৌশল মানে যোগাযোগ উন্নত করতে গেলে অবশ্যই আমাদের যে বিভিন্ন বই সেগুলো আমাদেরকে ফলো করতে হবে, এবং এই শব্দের ভান্ডারটাকে বাড়াতে হবে, আমাদের বিভিন্ন ভাষায় জ্ঞান অর্জনের প্রচেষ্টা করতে হবে, এবং যে বিশিষ্ট ব্যক্তিজন বর্গ রয়েছেন তাদের কাছ থেকে যে বক্তব্য শুনে সেটাকে আমাদের জনসম্মুখে প্রচার করার চেষ্টা করতে হবে, এবং নিজের যে আত্মপ্রকাশ সেটাকে আমাদের করার চেষ্টা করতে হবে। এতে করে কিন্তু সমাজে তথা যেখানেই আপনি থাকুন, পেশাগত দিক থেকে হোক যাই হোক, একটা কিন্তু ডেভেলপমেন্ট হবেই, এবং এইভাবে কিন্তু আপনার মানে কমিউনিকেশন যে স্কিলটা সেটা কিন্তু অটোমেটিক ডেভেলপমেন্ট হতে শুরু করে দেবে, এবং এটা দীর্ঘস্থায়ীও হবে। খুব ভালো লাগলো, আমরা ম্যাডামের সাথে আজকে কথা বললাম। জয়শ্রী ম্যাডাম আমাদের জানালেন যোগাযোগ দক্ষতা কিভাবে বাড়ানো যায়। আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে কমিউনিকেশন ছাড়া আজকের জীবন আমাদের অচল। এটা প্রতিনিয়ত প্র্যাকটিসের ব্যাপার, এবং একজন ভালো শ্রোতা হলে তবেই কিন্তু একজন ভালো বক্তা হতে পারবেন, সেই পরামর্শই উনি বারবার দিলেন। এবং যারা পাবলিক স্পিকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান তাদের উদ্দেশ্যে যেটা উনার বার্তা, মিরার প্র্যাকটিস করো, আরো ভালো ভালো বই পড়ো, লোকের সাথে কথা বলো, কমিউনিকেশন স্কিলকে বারবার ডেভেলপ করো। এর মধ্যে দিয়েই কিন্তু আপনাদের প্রত্যেকের যোগাযোগের দক্ষতা বাড়তে থাকবে। আমাদের সঙ্গে থাকার জন্য জয়শ্রী ম্যাডামকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং উনার ভবিষ্যৎ জীবন আরো সুন্দর সুগঠিত হোক, সকলে আমরা এই কামনা করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, নমস্কার।